নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই মিলে খাওয়া দাওয়া, মজা, গল্প এইসব কিছু। তো আজকে সারাটা দিনের এই গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ব্লগের সাথে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এখন সকালটা শুরু হচ্ছে বাবার প্রাণায়াম আর যোগার মধ্যে দিয়ে, তারপরেই ওই চা খাওয়া, জল খাওয়া। তবে এখন যেহেতু বাবার অনলাইন ক্লাস হচ্ছে, এখন আর কোনো জলখাবারের পাট নেই। আর আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে একটু তো স্পেশাল খাওয়া দাওয়া করতেই হবে। বাবা যেহেতু এখন মাটন বা অনেক কিছুই খাচ্ছে না, সেহেতু প্রণয়কে বলেছিলাম তুই যখন বাজারে যাবি আমার জন্য একটু চিকেন এনে দিস। ও চিকেনটা এনে দিয়েছে। তবে আজকে আর এখন জলখাবার করব না, তার কারণ আমরা আজকে একটু যাবো পুজো দিতে। আর এই বাইরেটা বেরিয়েই ভাবলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছোট ছোট গাছগুলো কবে কোথা থেকে হয়েছে আমরা কেউ জানি না, তবে এত সুন্দর লঙ্কা হয়েছে এই গাছটাতে। আর এখানে দেখুন কি বড় বড় বাতাবি লেবু হয়েছে। এখানে মোটামুটি যে গাছই পোতা হয় সেই গাছ আমাদেরকে ফল না দিয়ে কিন্তু মোটেই যায় না। তো যাই হোক, ওই কথা মতো স্নান টান করে এখন পায়ে একটু আলতা পড়ছি, কারণ যাব হচ্ছে পুজো দিতে। আমাদের এখানে একজন খুবই জাগ্রত মায়ের মন্দির আছে, সেটার নাম হচ্ছে সাতভাই কালীতলা। তো আমরা সেখানেই যাব হচ্ছে আজকে পুজো দিতে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে পড়ার সাথে সাথে আপনাদেরকে আজকে এই সাতভাই কালীতলার ইতিহাসটাও শেয়ার করব। জানেন, এই সাতভাই কালীতলার ইতিহাসটা ভীষণ সুন্দর। আর তাছাড়াও আমাদের এই বনগাঁতে আরও এরকম অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ইতিহাস। আমাদের এই বনগাঁ শহরটি ছিল পুরাতন অবিভক্ত বাংলার যশোর জেলার মধ্যে, আর সেখান থেকেই এই সাতভাই কালীতলার উৎপত্তি। এই সাতভাই কালীতলার নামকরণ কেন হয়েছিল জানেন? শোনা যায় প্রাচীনকালে প্রায় 400 বছর আগে 7 ভাই ছিল ডাকাত, এবং সেই ডাকাতি করে আসার পথেই এই মাকে তাদের পাওয়া। এবং আমরা এখন ঠিক যেখানে যাচ্ছি সেখানে একটা পুরনো বটগাছের নিচে এই মাকে তারা প্রতিষ্ঠা করেছে। আর আমরা তো টোটো করে যাচ্ছি, আমাদের বাড়ির থেকে এই সাতভাই কালীতলাটা যেতে টোটো করে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। ওটাকে বলে হচ্ছে পুরাতন বনগাঁ। আর আমরা যেখানে থাকি সেটা অনেকটাই শহরতলি। তো এখানে না এত গাছপালা, এত সুন্দর পরিবেশ যে রাস্তাটা পার করলেই মোটামুটি ডিফারেন্সটা আবহাওয়ার কিন্তু ভীষণ পরিমাণে বোঝা যায়। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর ওই আগের ব্যাচের পুজো চলছে, কারণ সারা বছরই এখানে কিন্তু ভক্তদের আগমন ঘটে। প্রতি বছর পৌষ মাসের পুরো মাস জুড়ে এই মন্দিরকে কেন্দ্র করে এখানে একটি মেলা হয়, এবং ওই 1 মাসব্যাপী মেলাতে প্রচুর মানসিক এখানে দেওয়া হয়। তাছাড়াও সেই মেলাতে আসে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, এবং বিশেষ করে শনি আর মঙ্গলবারে এই মেলাতে এসে এখানে ঠাকুরের এই পুজোর এখানে যে লাইন পড়ে, সেই লাইনে থেকে পুজো দেওয়া আর ভগবানের দর্শন পাওয়া পুরো এক। এবং জানেন, এই মন্দিরে আমাদের বলিউডের, আমাদের ভারত বিখ্যাত সঞ্জয় দত্তের বাবা, তার ছেলের যখন চরম খারাপ অবস্থা চলছিল, সেই সময় তিনিও এই মন্দিরে মাকে পুজো দিতে এসছেন। শুধু তাই নয়, এই মন্দিরটিকে কেন্দ্র করে আরও হাজার হাজার মানুষ এখানে এসেছে। এবং এই মন্দিরকে সাতভাই কালীতলার মন্দির, আবার অনেকে ডাকাত কালীবাড়ি মন্দিরও বলে। আস্তে 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 এখানে এই যে গাছের মধ্যে অসংখ্য ঢিল বাঁধা দেখছেন, প্রত্যেকটি মানুষ হয়তো এসে তাদের মনস্কামনা পূরণ হওয়ার আশায় এই ঢিলগুলো বেঁধে গেছে। আবার যখন তাদের এই মনস্কামনা পূর্ণ হয়ে যায়, তখন তারা এই ঢিলগুলো খুলে এই মন্দিরে এসে পুজো দিয়ে যায়। এই যে পিছনে যে এই বটগাছটিকে কেন্দ্র করেই এই মন্দিরটি গড়ে উঠেছিল। আর এখন এখানে আসলাম, এখানে মোমবাতি ধূপকাঠি ধরানোর জন্য। পুজো দেওয়ার পর প্রত্যেকটা মানুষই এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মোমবাতি অথবা ধূপকাঠি ধরাতে আসে। এখানে আর বেশিক্ষণ সময় নেব না, এবার আমরা এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, কারণ বাড়িতেও আবার সবাই ওয়েট করছে, আর সেখানে গিয়ে আবার আমাদের উদযাপন সব শুরু হবে।
বাড়িতে এসেছি 1/2 ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমি রান্না করছি হচ্ছে বাবার জন্য চিকেনটা। বাবার জন্য চিকেনটা রান্না করে আবার চলে যেতে হবে কাকুর বাড়িতে, কারণ আজকের সমস্ত আয়োজন কিন্তু হবে কাকুর বাড়িতে। কিন্তু যেহেতু বাবার চিকেনটা একটু আলাদা রকমভাবে হবে, তাই জন্য বাবার চিকেনটা বাড়িতে করে নিচ্ছি। নিজের বাড়িতে রান্না বান্না হয়েছে, এবার এসেছি হচ্ছে কাকুর বাড়িতে। আমি আগের দিনই আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির মধ্যে একটা পাঁচিলেরও কোনো সীমানা নেই আর কি। তো আজকে বেসিক্যালি খাওয়া দাওয়াটা আমাদের সবার একসাথে হবে হচ্ছে এখানে। তো কাকু শেষ ভোরবেলা উঠে মাটন আনতে চলে গেছে। আমি ঘুম থেকে উঠেছি যখন, তখন আমাকে 8টার সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি, তখন কাকু আমাকে বলছে কখন রান্না করবি। তো যাই হোক, বাবার যেহেতু একটু রেস্ট্রিকশন রয়েছে, বাবা যেমন অনেক কিছু এখন খেতে পারে না, তাই বাবার চিকেনটা বাড়িতে রান্না হয়েছে। এবার রান্না বান্না এখানে হবে, তারপর জমিয়ে খাওয়া দাওয়া। আজকে এখানে রান্না হবে আমাদের মাটন, আর হবে হচ্ছে মুগের ডাল, আর হবে হচ্ছে বেগুন পটল আলু ভাজা, আর হবে হচ্ছে চাটনি। তো তারই জোগাড় যন্ত্র চলছে। এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে রেগুলার যে মশলা হয়, ওই পেঁয়াজ আদা রসুন বাটা, জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা টমেটো পেস্ট করে সব একসাথে দিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে এবার অনেকক্ষণ টাইম লাগবে, কারণ পুরোটাই কড়াইয়ে যেহেতু করব, সেহেতু আস্তে আস্তে করে কষবে, ঢাকা দিয়ে কষাবো এবং তারপর জল দেবো। এখনও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মামলা। আর এই সমস্ত কিছু হতে হতে আমার পিসি পাশের থেকে ডাল ভাজা সব কিছু করে নিয়েছে, আর আমার দায়িত্ব শুধুমাত্র হচ্ছে মাটন। সাধারণত এই মাটনের দায়িত্বটা আমার কাকিমার থাকে, কিন্তু আজকে আবার আমার কাকিমার কিছু একটা উপোস আছে বলে সে আবার কোনো আমিষ রান্না ধরবে না, তাই জন্য দায়িত্ব পড়েছে আমার উপরে। কাকু ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করছে কখন রান্না করবি। তো যাই হোক, এখন এই জল দিয়ে দিলাম, একটু গরম জল। এখন এটা আস্তে আস্তে ফুটবে, একটু বেশি করেই জল দিলাম, কারণ মটনটা সেদ্ধ হতে টাইম লাগবে, আর ওই যে বললাম কড়াই করতে একটু টাইম লাগে। তো আস্তে আস্তে এটা ফুটবে, আর ফুটতে ফুটতে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে এখন ঢাকা দিয়ে আমি চলে যাব হচ্ছে সোজা স্নান করে ফ্রেশ হতে। আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার কাকু আবার আমাকে 1খানা নয় 2খানা নাইটি গিফট করেছে। তো কাকুর হুকুম হচ্ছে যে আজকে যেন আমি তার মধ্যে থেকে একটা পরি। তো তাই জন্যই স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হতে যাব। তাহলে চলুন এটা আস্তে আস্তে ফুটতে লাগুক, আর আমিও তার মধ্যে আস্তে আস্তে রেডি হয়ে নেব। আর বাদবাকি যে সময় নাড়াটাড়ার ব্যাপার আছে সেগুলো পিসি করে নেব। আর এইদিকে সুন্দর মুগের ডাল একদম রেডি, আর আমারও কিন্তু স্নান টান করে একদম রেডি হওয়া কমপ্লিট। এই যে সুন্দর নাইটিটা, এটা আমাকে আমার কাকু গিফট করেছে জানেন। আর আমার বাবা মা সবাই বাড়িতে চলে এসেছে, পিসি একে একে খাবারগুলো নিয়ে এদিকে আসছে। এবার সবাই মিলে একসাথে খেতে বসবো। আর এই সুন্দর মুহূর্তগুলোকে আমি খানিকটা ক্যামেরার মাধ্যমে বন্দি করছিলাম। এই যে কিছু কিছু ছোটো ছোটো মুহূর্তগুলো, যখন আবার অনেক দূরে চলে যাব তখন এগুলো দেখলেই এই শান্তিটা পাবো। এখন আমি সবাইকে আস্তে আস্তে খাবার বেড়ে দিচ্ছি, তারপরে একসাথে সবাই মিলে খেতে বসে যাব। অন্যদিন সাধারণত মা কিংবা পিসি খাবারগুলো দেয় আর আমি চুপচাপ বসে বসে খাই। তো আজকে ভাবলাম সবাই মিলে একসাথে খাবো, কেউ আগে কেউ পরে এরকম কোনো ব্যাপার নেই। যতই বাইরে থাকি নামি দামি হোটেলে খাই, কিন্তু এই যে পাত পেরে বসে মাটিতে বাবু হয়ে বসে সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আর কোনো কিছুতে নেই। তবে আগে আরও ছোটোবেলায় আনন্দটা আরও বেশি ছিল, যখন কলা পাতার মধ্যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হতো। যাই হোক, আজকে এই খাওয়া দাওয়ার পর্ব এখন তাহলে চলতে থাকুক, আর আমিও আমার এই গল্পটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওতে, নতুন আরও একটি গল্পে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের পয়লা বৈশাখ কেমন করে কাটিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত এবং ভীষণভাবে ধন্য যে এত সব কিছুর মধ্যেও এই সামান্য একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে যে গল্পগুলো আমি শেয়ার করি, তাতে এত ভালোবাসা পাই। সবাইকে আরও একবার নমস্কার এবং টাটা জানিয়ে আমি আমার গল্পটি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।